একবার কল্পনা করুন, আজ রাতেই আপনি ঘুমাতে গেলেন আর সকালে ঘুম থেকে উঠে দেখলেন আপনার মোবাইলে ইউটিউব নেই, ফেসবুক নেই, ইনস্টাগ্রাম নেই, গুগলও নেই। আপনি কি খবর পড়বেন, কি সিনেমা দেখবেন, কোন ওয়েবসাইটে ঢুকবেন, এসবের অনেকটাই আপনার নিজের সিদ্ধান্ত নয়। এখন আরও এক ধাপ এগিয়ে ভাবুন, আপনি চাইছেন দেশ ছেড়ে একবার পাশের দেশে ঘুরতে যাবেন, কিন্তু সেটা আপনার ইচ্ছার ওপর নির্ভর করছে না। এমনকি বাইরের পৃথিবী সম্পর্কে আপনি যতটা জানেন তার অনেকটাই সীমিত। শুনতে অবিশ্বাস্য লাগছে, কিন্তু পৃথিবীতে এমন একটি দেশ আছে যাকে ঘিরে এই ধরনের বাস্তবতা, সীমাবদ্ধতা এবং অসংখ্য বিতর্কের কথা বছরের পর বছর ধরে আলোচিত হয়ে আসছে। দেশটির নাম নর্থ কোরিয়া। কিন্তু এখানেই শুরু হয়েছে সবচেয়ে বড় প্রশ্ন, আমরা কি সত্যি নর্থ কোরিয়া চিনি, নাকি আমরা শুধু সোশ্যাল মিডিয়ার ভাইরাল পোস্ট, অসম্পূর্ণ খবর আর গুজবের উপর ভিত্তি করে একটি পুরো দেশকে বিচার করি? অনেকে মনে করেন নর্থ কোরিয়ার মানুষ সারাক্ষণ ভয়ের মধ্যে বাঁচেন। আবার অনেকে বলেন বাইরের পৃথিবীতে দেশটি নিয়ে অনেক অতিরঞ্জিত গল্পও ছড়িয়ে পড়েছে। তাহলে সত্যিটা কোথায়? আজকের এই ডকুমেন্টারিতে আমরা কোনো চটকদার গুজব বলবো না, কোনো ভাইরাল ক্লিকবেইট গল্পও নয়। আমরা জানব ইতিহাস, জানব রাজনীতি, জানব সাধারণ মানুষের জীবন, আর জানার চেষ্টা করব কেন নর্থ কোরিয়া আজও পৃথিবীর সবচেয়ে রহস্যময় দেশগুলির মধ্যে একটি। তবে সাবধান, ভিডিও শেষে পৌঁছানোর আগে হয়তো আপনার উত্তর কোরিয়ার সম্পর্কে এতদিনের অনেক ধারণাই বদলে যেতে পারে। তাহলে চলুন শুরু করা যাক নর্থ কোরিয়ার অজানা বাস্তব গল্প। নর্থ কোরিয়ার আজকের বাস্তবতাকে বুঝতে হলে আমাদের প্রথমে ফিরে যেতে হবে প্রায় ৮০ বছর আগে। সময়টা ১৯৪৫। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে। জাপানের দীর্ঘ শাসন থেকে মুক্ত হলো কোরিয়ান উপদ্বীপ। কিন্তু স্বাধীনতার পর কোরিয়ার সামনে অপেক্ষা করছিল আরও বড় এক বিভাজন। একই মানুষ, একই ভাষা, একই সংস্কৃতি, একই ইতিহাস, কিন্তু রাজনৈতিকভাবে কোরিয়া ভাগ হয়ে গেল দুই অংশে। উত্তর দিকে সোভিয়েত ইউনিয়নের প্রভাব আর দক্ষিণ দিকে যুক্তরাষ্ট্রের প্রভাব। প্রথমে এই বিভাজনকে অনেকেই সাময়িক বলে ভেবেছিলেন, কিন্তু সেই সাময়িক বিভাজনই ধীরে ধীরে হয়ে উঠল স্থায়ী। ১৯৪৮ সালে জন্ম নিল দুটি আলাদা রাষ্ট্র। উত্তরে তৈরি হলো ডেমোক্রেটিক পিপল রিপাবলিক অফ কোরিয়া অর্থাৎ উত্তর কোরিয়া, আর দক্ষিণে তৈরি হলো রিপাবলিক অফ কোরিয়া অর্থাৎ দক্ষিণ কোরিয়া। একই জাতির মানুষ, কিন্তু দুই ভিন্ন রাষ্ট্র। আর এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হতে শুরু করলো। ১৯৫০ সাল, উত্তর ও দক্ষিণের মধ্যে শুরু হলো কোরিয়ান ওয়ার। মাত্র কয়েক বছরের মধ্যে পুরো উপদ্বীপ পরিণত হলো যুদ্ধক্ষেত্রে। শহর ধ্বংস হলো, পরিবার বিচ্ছিন্ন হয়ে গেল, অসংখ্য মানুষ প্রাণ হারালো, আর অসংখ্য পরিবার এমনভাবে আলাদা হয়ে গেল যাদের অনেকেই আর কোনো দিন একে অপরকে দেখতে পাননি। ১৯৫৩ সালে যুদ্ধবিরতি হয়, কিন্তু একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, যুদ্ধ শেষ হয়নি একটি পূর্ণাঙ্গ শান্তি চুক্তির মাধ্যমে, বরং তৈরি হলো একটি সামরিক বিভাজন রেখা, নাম DMZ, ডিমিলিটারাইজড জোন। নাম শুনলে মনে হয় এটা যেন একটি শান্তির অঞ্চল, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। এই সীমান্তের দুই পাশে রয়েছে বিপুল সামরিক উপস্থিতি, আর মাঝখানে রয়েছে এমন একটি এলাকা যেটি আজও উত্তর ও দক্ষিণ কোরিয়ার বিভাজনের সবচেয়ে বড় প্রতীক। কিন্তু যুদ্ধের পর উত্তর কোরিয়া কোন পথে এগোলো, এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের পরিচিত হতে হবে এমন একজন মানুষের সঙ্গে। তিনি হলেন কিম ইল সুং। তিনি ছিলেন উত্তর কোরিয়ার প্রথম প্রধান নেতা। তার নেতৃত্বেই যুদ্ধে পরিবর্তিত উত্তর কোরিয়ার রাষ্ট্র ব্যবস্থা ধীরে ধীরে একটি নির্দিষ্ট রাজনৈতিক কাঠামো পেতে শুরু করে। রাষ্ট্রের ক্ষমতা কেন্দ্রীভূত হতে থাকে, নেতৃত্বকে ঘিরে তৈরি হতে থাকে একটি বিশেষ রাজনৈতিক সংস্কৃতি, আর সামনে আসে একটি গুরুত্বপূর্ণ ধারণা, জুছে। সহজভাবে বললে জুছের মূল ধারণার মধ্যে ছিল আত্মনির্ভরতা এবং দেশের নিজস্ব শক্তির ওপর নির্ভর করার কথা। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই দর্শন উত্তর কোরিয়ার রাষ্ট্র ব্যবস্থা ও রাজনৈতিক সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িয়ে যায়, এবং এখান থেকেই তৈরি হতে থাকে উত্তর কোরিয়ার সেই পরিচিতি রাজনৈতিক কাঠামো, যেটা পরবর্তী প্রজন্মেও টিকে থাকে।
কিম ইল সুংয়ের পর ক্ষমতায় আসেন তার ছেলে কিম জং ইল, আর তারপর তার ছেলে কিম জং উন। অর্থাৎ উত্তর কোরিয়ার নেতৃত্বে তৈরি হয় এক ধরনের বংশগত ধারাবাহিকতা। একই পরিবারের হাতে প্রজন্মের পর প্রজন্ম, রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা। কিন্তু এখানেই একটা প্রশ্ন আছে, একটি দেশের নেতা বদলালেও যদি রাষ্ট্রের মূল কাঠামো একই থাকে, তাহলে সেই দেশের সাধারণ মানুষের জীবন কেমন হয়? এই প্রশ্নের উত্তরই আমাদের নিয়ে যায় উত্তর কোরিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, সাধারণ মানুষের জীবন। কারণ উত্তর কোরিয়াকে শুধু তার নেতা দিয়ে বোঝা সম্ভব নয়। এই দেশকে বুঝতে হলে দেখতে হবে একজন সাধারণ শিশু কিভাবে বড় হয়, সে কিভাবে স্কুলে যায়, একজন তরুণ কি কাজ করে, একটি পরিবার কিভাবে জীবনযাপন করে, তারা কি ধরনের সংবাদ পায়, কি ধরনের বিনোদ দেখে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, তারা বাইরের পৃথিবী সম্পর্কে কতটা জানতে পারে। কারণ আমাদের কাছে ইন্টারনেট মানে পৃথিবীর সঙ্গে সরাসরি যোগাযোগ, একটা সার্চ, একটা ক্লিক, আর পৃথিবীর যে কোনো প্রান্তের তথ্য কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের সামনে। কিন্তু উত্তর কোরিয়ার সাধারণ মানুষের জন্য বৈশ্বিক ইন্টারনেট ব্যবহারের সুযোগ অত্যন্ত সীমিত। দেশটির ভিতরে রয়েছে নিজস্ব একটি অভ্যন্তরীণ নেটওয়ার্ক ব্যবস্থা, অর্থাৎ আপনি এবং আমি যে ইন্টারনেটকে চিনি তার সঙ্গে উত্তর কোরিয়ার একজন সাধারণ নাগরিকের অভিজ্ঞতা এক নয়। আর এখানেই উত্তর কোরিয়ার গল্প আরও রহস্যময় হয়ে ওঠে। কারণ আপনি যদি পৃথিবীর বাইরে খবর খুব সীমিত পান, তাহলে আপনার কাছে পৃথিবীটা কেমন দেখবেন? আপনি যদি অন্য দেশের জীবন নিজের চোখে দেখতে না পারেন, তাহলে আপনি কিভাবে বুঝবেন অন্য মানুষরা কিভাবে বেঁচে আছে? আর যদি আপনার কাছে তথ্য পৌঁছানোর পর সীমিত হয়, তাহলে সত্য আর প্রচারের মধ্যে পার্থক্যটা কিভাবে করবেন? এই প্রশ্নগুলো উত্তর খুঁজতেই এবার আমাদের ঢুকতে হবে উত্তর কোরিয়ার সাধারণ মানুষের জীবনে আরও গভীরে। কারণ পিয়ংগানের বড় বড় ভবন নয়, সামরিক কুচকাওয়াজ নয়, ক্ষেত্রাপস্থানের পরীক্ষা নয়, একটি দেশের আসল গল্প লুকিয়ে থাকে তার সাধারণ মানুষের জীবনে। তারা কি খায়, কোথায় কাজ করে, তাদের সন্তানরা কি শেখে, তারা কিভাবে বিনোদ পায়, আর সবচেয়ে বড় প্রশ্ন, তারা নিজেদের দেশ এবং বাইরের পৃথিবীকে কিভাবে দেখে। এই প্রশ্নগুলোরই উত্তরই আমাদের নিয়ে যাবে উত্তর কোরিয়ার সেই জায়গায় যেখানে ক্যামেরা খুব কমই পৌঁছায়, একজন সাধারণ উত্তর কোরিয়ানের দৈনন্দিন জীবনে। চলুন পার্ট 2। কিন্তু এই গল্পের সবচেয়ে বড় প্রশ্ন এখনও বাকি, একজন সাধারণ উত্তর কোরিয়ান মানুষ কি সত্যিই দেশ ছেড়ে চলে যেতে পারে? সে যদি অন্য দেশে যেতে চায়, তাহলে কি আর যারা সত্যি উত্তর কোরিয়া ছেড়ে পালিয়ে দক্ষিণ কোরিয়া বা অন্য দেশে পৌঁছেছেন, তাদের গল্প কেমন? কারণ তাদের গল্প শুনলেই আমরা প্রথমবারের মতো বুঝতে পারি উত্তর কোরিয়ার সীমান্তের ওপারে পৌঁছানো কতটা কঠিন হতে পারে। আর সেই গল্পটাই হবে পার্ট 3-র কেন্দ্রবিন্দু, একটি সীমান্ত, একটি সিদ্ধান্ত। উত্তর কোরিয়ার একজন সাধারণ মানুষ যদি হঠাৎ সিদ্ধান্ত নেয় আমি এই দেশ ছেড়ে চলে যাব, তাহলে বাস্তবে এই সিদ্ধান্ত নেওয়া যতটা সহজ নয়, তার চেয়েও অনেক বেশি কঠিন। উত্তর কোরিয়া সীমান্তে কঠোরভাবে নিয়ন্ত্রিত, অনুমতি ছাড়া দেশ ছাড়ার চেষ্টা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তবুও বছর পর বছর ধরে কিছু মানুষ দেশটি ছেড়ে পালানোর চেষ্টা করছেন। কেউ সীমান্ত পেরিয়ে চীনে যাওয়ার চেষ্টা করছেন, কেউ আবার দীর্ঘ পথ পাড়ি দিয়ে শেষ পর্যন্ত দক্ষিণ কোরিয়া পৌঁছাচ্ছেন। কিন্তু সীমান্ত পার হওয়াই শেষ নয়, বরং অনেকের জন্য সেখান থেকেই শুরু হয় আরেকটি ভয়ঙ্কর যাত্রা। চীনে পৌঁছানোর পরও তারা সবসময় নিরাপদ থাকেন না, ধরা পড়ার ভয় থাকে, ফিরিয়ে দেওয়ার আশঙ্কা থাকে, আর সেই কারণেই অনেকে নিজেদের পরিচয় গোপন করে দীর্ঘদিন লুকিয়ে থাকে। কেউ মাসের পর মাস, কেউ বছরের পর বছর। শেষ পর্যন্ত যারা দক্ষিণ কোরিয়ায় পৌঁছাতে পারেন, তাদের সামনে খুলে যায় সম্পূর্ণ নতুন একটি পৃথিবী। নতুন ভাষা নয়, কিন্তু একই ভাষা, এক অজানা সংস্করণ, নতুন প্রযুক্তি, নতুন অর্থনীতি, আর এমন এক জীবন যেটা তাদের কাছে এতদিন কেবল দূরের পৃথিবী ছিল। কিন্তু এখানেও গল্পটা সবসময় সুখের নয়, কারণ স্বাধীনতা পাওয়ার পরেও নতুন সমাজে মানিয়ে নেওয়া অনেকের জন্য কঠিন হয়ে যায়। একদিকে তারা পিছনে ফেলে আসা পরিবার, শৈশব আর পরিচিতি পৃথিবী, অন্যদিকে সামনে থাকা সম্পূর্ণ নতুন বাস্তবতা। তাই উত্তর কোরিয়া থেকে পালিয়ে আসার গল্প শুধু একটি সীমান্ত পেরোনোর গল্প নয়, এটা ভয়, আশা, পরিবার আর নতুন জীবনের গল্প। আর এবার প্রশ্ন হলো, যে দেশ থেকে বেরিয়ে আসা এত কঠিন, সেই দেশের ভেতরে থাকা মানুষরা কিভাবে বিনোদ পায়, আর তারা কি সিনেমা দেখে, কি গান শোনে,
তারা গোপনে যদি বাইরে পৃথিবী কোনো সিনেমা বা ভিডিও তাদের হাতে পৌঁছায় তাহলে কি হয়? উত্তর কোরিয়ায় বিনোদ আছে, সিনেমা আছে, গান আছে, টেলিভিশনও আছে, কিন্তু প্রশ্নটা হলো আপনি কি দেখবেন সেটা কি পুরোপুরি আপনার নিজের সিদ্ধান্ত? রাষ্ট্রের নিয়ন্ত্রণ টেলিভিশন ও মিডিয়া সাধারণত দেশের নিজস্ব অনুষ্ঠান, খবর, সঙ্গীত ও চলচ্চিত্রই প্রধান, কিন্তু পৃথিবীকে জানার মানুষের কৌতূহল তো সীমান্ত মানে না। আর সেই কৌতূহল থেকেই তৈরি হয়েছে আরেকটি গোপন বাস্তবতা। বছরের পর বছর ধরে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে কিছু উত্তর কোরিয়ান নাগরিক গোপনে বিদেশি সিনেমা, টিভি সিরিজ, গান কিংবা ভিডিও সংস্পর্শে আসেন। বিশেষ করে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় সংস্কৃতি তাদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে। কিন্তু এর সঙ্গে রয়েছে বড় ঝুঁকি, কারণ অনুমোদিত বিদেশি মিডিয়া রাখা বা দেখা নিয়ে উত্তর কোরিয়ায় কঠোর শাস্তি বিধান রয়েছে। অর্থাৎ একটা সিনেমা দেখা আমাদের কাছে হয়তো কয়েক ঘন্টার বিনোদ, কিন্তু সেখানে সেটাই হয়ে উঠতে পারে বিপদের কারণ। ভাবুন তো, আপনি গোপনে এমন একটি ভিডিও দেখছেন যেখানে দেখা যাচ্ছে আপনারই মতো মানুষ, কিন্তু তারা অন্য দেশে কীভাবে জীবনযাপন করছে, তাদের বাড়ি কেমন, তাদের পোশাক কেমন, তাদের ফোন কেমন, তাদের রাস্তাঘাট কেমন, তাদের স্বাধীনতা কতটা। তখন আপনার নিজের জীবনের সম্পর্কে প্রশ্ন জাগতেই পারে, পৃথিবী কি আসলেই আমার জানা পৃথিবীর চেয়ে অনেক বড়? আর এই প্রশ্নটাই সম্ভবত সবচেয়ে শক্তিশালী, কারণ তথ্য শুধু মানুষকে কিছু শেখায় না, তথ্য মানুষকে কল্পনা বদলে দিতেও পারে। তবে এখানেও একটা বিষয় মনে রাখা জরুরি, উত্তর কোরিয়ার প্রতিটি মানুষ বিদেশি মিডিয়া দেখে বা সবাই রাষ্ট্রের নিয়ম অমান্য করে এমনটা বলা ঠিক হবে না। বাস্তবতা মানুষের অবস্থান, সুযোগ ও পরিস্থিতি অনুযায়ী আলাদা, কিন্তু বাইরের সংস্কৃতি গোপন প্রবেশ নিয়ে যে উদ্বেগ রাষ্ট্রের মধ্যে রয়েছে সেটা থেকে বোঝা যায় তথ্য ও সংস্কৃতি নিয়ন্ত্রণকে উত্তর কোরিয়ার কতটা গুরুত্ব দেওয়া হয়। আর এই নিয়ন্ত্রণের পেছনে রয়েছে আরও বড় একটি বিষয়, নেতাকে ঘিরে তৈরি হওয়া রাষ্ট্রের রাজনৈতিক সংস্কৃতি। কেন উত্তর কোরিয়ার শহর জুড়ে নেতাদের বিশাল ছবি দেখা যায়? কেন তাদের জন্মদিন ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দিবসগুলি এত বড় আকারে পালিত হয়? আর কিভাবে একটি পরিবার কয়েক দশক ধরে একটি দেশের রাজনৈতিক পরিচয় কেন্দ্রে অবস্থান করেছে? এই রহস্যের উত্তর খুঁজতে আমাদের এবার যেতে হবে উত্তর কোরিয়ার ক্ষমতায় একেবারে কেন্দ্রে, কিম পরিবারের কাছে। উত্তর কোরিয়ার ক্ষমতার কেন্দ্রে একটি পরিবারের নাম বারবার ফিরে আসে, কিম পরিবার। 1948 সালে উত্তর কোরিয়ার প্রতিষ্ঠার পর থেকে 3 প্রজন্ম ধরে দেশটির সর্বোচ্চ নেতৃত্ব এই পরিবারের হাতেই রয়েছে। কিম ইল সুং, কিম জং ইল এবং কিম জং উন। প্রথমে ছিলেন কিম ইল সুল। তার মৃত্যুর পরে ক্ষমতার কেন্দ্রে আসে তার ছেলে কিম জং ইল। আর 2011 সালে কিম জং ইলের মৃত্যুর পর নেতৃত্বে আসে তার ছেলে কিম জং উন, অর্থাৎ একজনের পর আরেকজন, বাবার পরে ছেলে আর ছেলের পরে নাতি। এই কারণেই উত্তর কোরিয়ার রাজনৈতিক ব্যবস্থাকে অনেক সময় একটি বংশগত শাসন ব্যবস্থা হিসেবে বর্ণনা করা হয়। কিন্তু শুধু ক্ষমতার উত্তরাধিকার সূত্রে পাওয়াই পুরো গল্প নয়। কিম পরিবারকে ঘিরে রয়েছে একটি বিশাল রাজনৈতিক এবং ব্যক্তিত্বকেন্দ্রিক সংস্কৃতি। দেশটির রাষ্ট্রীয় প্রচার ব্যবস্থা নেতাদের ইতিহাস, অবদান এবং ভূমিকা বিশেষ গুরুত্ব পায়। শহরের বিভিন্ন স্থানে তাদের প্রতিকৃতি ও স্মৃতিচিহ্ন দেখা যায়। ফলে একজন সাধারণ নাগরিকের জীবন, রাষ্ট্র এবং নেতৃত্বের উপস্থিতি শুধু রাজনীতির মধ্যে সীমাবদ্ধ থাকে না, তা ঢুকে পড়ে শিক্ষায়, সংস্কৃতিতে, রাষ্ট্রীয় অনুষ্ঠানে, এমনকি দৈনন্দিন সামাজিক জীবনেও। আর বর্তমান নেতা কিম জং উন ক্ষমতায় আসার পর নিজের নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করেছেন এবং ওয়ার্কার্স পার্টিকে ক্ষমতায় কেন্দ্রে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে। কিন্তু এখানেই প্রশ্নটা আরও বড় হয়ে যায়, এত দীর্ঘ সময় ধরে একটি পরিবার কিভাবে ক্ষমতা ধরে রাখল? এর পেছনে রয়েছে দলীয় কাঠামো, সামরিক শক্তি, রাষ্ট্রীয় নিরাপত্তা এবং এমন একটি রাজনৈতিক পরিবেশ যেখানে সর্বোচ্চ নেতৃত্বের বিরোধিতা করা অত্যন্ত কঠিন। তাই উত্তর কোরিয়ার গল্প শুধু একজন নেতার গল্প নয়, এটা এমন একটি রাষ্ট্র ব্যবস্থার গল্প যেখানে ক্ষমতা, পরিবার, দল এবং রাষ্ট্র সবকিছু একে অপরের সঙ্গে গভীরভাবে যুক্ত। কিন্তু এই ক্ষমতায় কঠোর আরেকটি দিকও আছে। সাধারণ মানুষের স্বাধীনতা কতটা, তাদের অধিকার কি, তারা রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলতে পারে, আর যারা সরকারের নিয়ম ভাঙে তাদের সঙ্গে কি ঘটে? এই প্রশ্নগুলির উত্তর কোরিয়ার গল্পকে আরও অন্ধকার এবং বিতর্কিত করে তোলে। আর সেখান থেকেই আমরা পৌঁছে যাব উত্তর কোরিয়ার সবচেয়ে ভয়ঙ্কর আলোচিত বিষয়, মানবাধিকার এবং
বন্দি শিবিরের অভিযোগ।